নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। এই একটু আগে বেশ ভারী বৃষ্টি হয়ে গেল, আর এখন বৃষ্টিটা থেমেছে কিন্তু মেঘলা করে আছে, আবার মনে হচ্ছে আসবে। আর বৃষ্টি আসলেই তো রান্নাঘরের অবস্থা ভীষণ খারাপ। তো ওদিকে গেছিলাম, আবার এমাতার ঘরের দিকে গেলাম, সেখান থেকেই যাচ্ছি। ওদিকে গিয়ে সেই রান্নাঘরে জল এরকম ঝাঁট দিয়ে দিয়ে এক পাশে করার চেষ্টা করলাম, সেটাও হলো না। এখন যেটা করলাম, একদম শিক রড ছিদ্র করে মাটির নিচে জলটা দিলাম। কোনো রকমে একটু মাটির থেকে জলটা সরানো হয়েছে, কিন্তু ভিজে কাদা আছে। তবুও তার মধ্যে রান্নাবান্না জোগাড়জাত করতে হবে, ব্যবস্থা করতে হবে, রান্নাঘরটার ব্যবস্থাও করতে হবে। কিন্তু নতুন জমির ওখানে যে ব্রিজের কাজটা, ওইটা হয়ে গেলে তারপরে এদিকে এই কাজটায় হাত লাগাতে হবে। নাহলে ওটা আগে না করে নিতে পারলে বৃষ্টি হলে ওটাও আবার করা যাবে না। ওই জন্য ওই দিকে ব্যস্ত। তো যা আছে এখন এর উপরেই কটা দিন চলতে হবে। আর মা বাবা ওরা তো সবাই গেছিলো, সৌরভের বাবা সবাই মিলে গেছিলো। সোনামা আর আমি বাড়ি ছিলাম শুধু ওই পুরানো বাড়িতে মাছ ধরতে। তো তাড়াতাড়ি করে চলে আসতে হয়েছে। মাছ তো সেখান থেকে মানে ধরে নিয়ে এসছে, পুকুরে দেওয়া, কিন্তু খাওয়ার মাছ নেই। এখন ফ্রিজের থেকে মা মাছ বের করেছে, আর আছে অল্প স্বল্প কটা মৌরালা। হালকা পাতলার উপরে রান্নাবান্না, আর সবার মানে মন মাথাও ভালো ছিল না যে জোগাড়জাত করে গুছিয়ে গেছে নিয়ে আসবে। আর সবাই এরকম চিন্তায় থাকার কারণ হচ্ছে, এতক্ষণ আমি যা কথা বললাম, মানে অনেক কথা কিন্তু আড়ষ্টভাবে বললাম, এখনও ঠিকঠাক মানে সেটিং হয়নি। খুব একটা ধরপড়ানি আতঙ্কের মধ্যে থেকে উঠলাম, বড় একটা দুর্ঘটনার থেকে আর কি বাঁচা। তো সেটা কি আপনাদেরকে তো অবশ্যই বলবো। ভাবছিলাম প্রথমে বলবো না, তা হলেও এখন ভাবলাম যে যা কিছু হয় তো শেয়ার করি। তবে চিন্তার কিছু নেই, সব কিছু ঠিকঠাক আছে। সঙ্গে থাকুন। এখন যাই দেখি রান্নাঘরের দিকে, সোনামাকে নিয়ে মা বসে আছে, আর ও এখন যাবে নতুন জমির ওখানে ওই দিকটায়। গেলে পরে আমরা এদিকে বাড়ি যারা আছি সবাই মিলে রান্নাবান্না খাওয়ার ব্যবস্থাটা করতে হবে। বৃষ্টি আবার এসে যাচ্ছে, ঝটপট করে দেখি উনুনে কি হয় রান্নাবান্না। আর সবজি বাড়িতে যা আছে বাগান থেকে তো তোলার এই মুহূর্তে কিছু নেই, বেগুন আর ওই কটা ঢ্যাঁড়স এইসব। তো ফ্রিজে পটল আছে, ভাবছি পটল চিংড়ি এই আইটেমটা হবে এখন আজকে দুপুরবেলা। এই শোনা, কি করছো? আর ও বাড়ির থেকে নিয়ে এসছে কলা, প্রচুর পরিমাণে কলা। ওই গাড়িতে করে নিয়ে এসছে বলে অসুবিধা হয়নি। এদিকে তো সেই জালি অবস্থায় একটা মানে পড়ে গেছিল কলার কাঁদি, তবুও আবার কলা নিয়ে এসছে। কোথায় যাচ্ছ? তোমার কিন্তু আবার সেই দায়িত্ব, বাবা চলে যাচ্ছে। হ্যাঁ, কিরম করছে কেন? আর চিন্তা হচ্ছে নাকি? ভয় করছে? হ্যাঁ, খুব চিন্তায় পড়ে গেছিল বাবু। ওই যে বাবা আসছে, বাবা এসে চান করে ও ঘরের দিকে ছিল, এখন আবার আসছে। আর এদিকে ঝুড়িতে মাছ বের করেছো? মাছ মাছ কাটা কাটিয়ে নিস, এই যে। আর চিংড়ি মাছগুলো ঠাকুরদার কাটতে বসিয়ে দিস। আর আমি এখন এই কটা কলা কাটবো। কলা ছাড়া তো এই যে বাড়িতে আনিছি, এটা হচ্ছে দানা কলা। এই কলার ঝোল আমার বাবু খায় ভালো, আর এমনি সবাই খায়, ভালো লাগে। কিন্তু এই কলাটা পাড়িয়ে আনা হয় না বলে খাওয়া হয় না। তাই এই পাড়িয়ে আনিছি, আজকের কাঁদি একবার কাটিয়ে নিয়েছি। একটা 4-5 কাঁদি ওখানে দিয়ে, তাই এক কাঁদি কেটে এলাম, কাটিয়ে তা সবগুলি দিয়েছি। আর আমি নিয়ে আসি ও ঘরে বারান্দায় তুলে থুয়ে আসি 3-4 ছড়া, মিষ্টি পারিনি তাড়াহুড়ো করে। একবার সবে গেছি মাছ মারতে গিয়ে, আর এই কলা টলা কাটিয়েলাম নেশো সবজি। তাই এমন একটা সমস্যা যে দূরের রাস্তা, বৃষ্টি আলি তা ওই মাছ কাটা আর আনতে পারবে না, রাস্তা কাটা হয়ে যায়। তারপরে আবার এই সুস্মিতার এই খবরটা শুনে এমন মাছ ধরাও ভালো করে হলো না, আরো তাড়াহুড়ো করে খাবার মাছও ভালো করে আজকের খাওয়া। তো লাগুন কেটে নেই। বুঝিয়ে যাওয়ার মতন হচ্ছে। রান্নাঘরের অবস্থাটা শুধু দেখুন। এইখান থেকে জল ছিল, সেই জলে ঝাঁটা দিয়ে এনে এনে আর ছিদ্র করে করে কোনো রকমে দেওয়া হয়েছে।
এই কলাটা অনেকদিন খাওয়া হয় না, তা জ্যান্ত মাছটা ভালো করে বেশি হয়নি, অল্প কটা তাড়াহুড়ো করে এসে আর যা হয়েছে হবে, খেয়ে নি। জয়রা কলার ঝোলটা তো হবে, জয়রা কলা বলি আমরা, দানা কলা আমরা জয়রা কলা বলি। কলা ছড়া কটা থেকে আম গাছের গায়ে দুটো গামছা ভাঁজ করা রয়েছে, সে আনা হয়নি। আম গাছের গায়ে দুটো গামছা তুমি আর সকালবেলা গিয়ে নিয়ে আসবা বুঝলে, ভিজে যাবে না না একটু গামছা বাবা দিয়ে কলা দেখছিলাম তো 2 ব্যাগে, হ্যাঁ কলা, একটা কাঁচকলা একটা দানা কলা। কলা খাওয়ার দরকার। এখন মা আর ওরা তো সবাই গেল, সোনা মা আর আমি দুজন বাড়ি ছিলাম। এবার ও ওই খাটে শুয়ে আছে, ঘুমিয়ে আছে, ঘুম পাড়ি দিয়ে মাঝখানে একবার বাগানে ছাগল এসছে, তা এর দিকে একবার তাকাচ্ছে, ছাগলের দিকে দুপা যায়, জোরে গিয়ে তাড়াতাড়ি গিয়ে ছাগলগুলো তাড়িয়ে মাঠে নামিয়ে দিলাম। বাড়ি একা থাকলে সমস্যা। এবার ওর দিকেও দেখতে হচ্ছে, পাশে তো এমনি উঠতে পারবে না, পাশ উঠতে পারবে না, কিন্তু বালিশ টালিশ দিয়ে গেছি, ওটা করে আসলাম। আর ঘরের ভেতরে হচ্ছে টয়লেট আছে, ওর মধ্যে যাবো আমি, এবারে ওই দরজা এরকম খুলতে যাচ্ছি, মানে মা এতক্ষণ যে টেনশনের কথা বলছে, আমার এতক্ষণ এখনো পর্যন্ত যা বুক ধরপড় করছে সেটাই আর কি। এরকম খুলতে যাচ্ছি আর একটা সাপ মোটা একদম বড়, যেটা সব সময় আমাদের ঘরের মধ্যে, এই ঘরের মধ্যে মানে চলাচল করে, সবসময় দেখা যায়। এবার ওইটাই কি কোনটা এখন বিরাট একটা, অনেক লম্বা বুঝলাম ওটা, আর মোটা একদম, ডাঁড়ার সাপই মনে হয় ওটা, তো যেটা ঘরে সেটা ডাঁড়ার সাপ। এবার ওটাই দেখা তখন চাই, দেখা যাবে কি, সবে শিকল খুলতে যাচ্ছে, ও অত বড় সাপ, ওর আমি খেয়াল করিনি, ও ধম ধম করে লাফ দিচ্ছে দিয়ে, আর মানে আমার পার আঙুলের উপরে একটা ইয়ে করে, আর আমিও একটা কামড় মরেছে বলে ওই ছিটকে, একটা দাঁত দিয়েছে, একটা, হ্যাঁ একটাই ছিদ্র মতন হয়েছে, কি করেছে জানি না, আর আমি তখন কি অবস্থায় জানি না, আমি তখন আচ্ছা তুমি তো ওর গা পা দেওনি? আমি পা দেইনি কি, ওরে ও এরকম তিরিং বিরিং করে লাফ দিল, না পা তুলে দিইনি, ওইখানে ছিল। এবারে হচ্ছে আমি ওইখান থেকে ছিটকে এই পাশে এসছি, আর কেউ তো বাড়িনি, আর কোনো বুক ধরপড় করছে, আর কতটা ভয় সে আর কি বলবো। এবার সৌরভ থাকছিল বাড়ি, ও যেতে চাচ্ছিল না, তা আমি বলি তুই ও বাড়ির দিকে অনেকদিন যাস না, বুনু ঘুমাচ্ছে, থাক আমি তো এখানে থাকবো বলে ওকেও পাঠিয়েছি। এবার সবাই গেছে, কেউ একজন বাড়ি থাকতে চাচ্ছিল, তো পাঠিয়ে যখন দিলাম, আর আমার এই অবস্থা, আমি তখন ভাবছি সবে তো সব গেল, ফোন করবো ফোন করাটাই উচিত হবে, এখন মাছটা ধরবে না ওইভাবে ছুটবে, এরকম ভাবছি। আবার মনে মনে ভাবছি ওই সবের বিষ আছে, মানে এত রকম হচ্ছে। টেনশন হচ্ছে তারপরে একটুখানি সামান্য রক্ত মতো বেরোলো, সেটা মুছে নিলাম, ধুয়ে টুয়ে নিলাম, আর চাপ দিলাম, তা মানে আর বেরোচ্ছে না, সেটা যেরকম হয় ওই আমাদের হেলথ সেন্টারে এরকম ছিদ্র করে একটু রক্ত নেয়, পরে যে একটুখানি বেরোয় সেরকম ওই ওই একটুখানি রক্ত। তো এবারে লাস্ট শেষমেশ আবার কি করেছি, একটা ওই মানে কাপড়ের আঁট পায়ে, মানে এই গিটে এখানে বেঁধেছি, আর এই বড় আঙুলের পরের আঙুলটাই আর কি হয়েছে। এখন সেইটা কাপড়টা বেঁধে আর লাস্ট ফোন করলাম, ফোন করে আমি বলছি মা কোথায়, তো বলছে এই তো জলে মাছ ধরছে, কেন কি, তাই এবারে আমি যে তোমার সঙ্গে বলবো সে অপশন পাচ্ছিল। তারপরে আমার সঙ্গে বললি মোটামুটি ঠিক আছে, আর বাবার সঙ্গে বললি না, বাবার সঙ্গে বলতে চাচ্ছিলাম না, ঠাম্মার কাছ থেকে শুনে নিচ্ছিলাম ওই সবের বীজ আছে, কিছু হবে না, মানে এটা আলাদা করে যাতে মাছ ধরে কোনো দেখার না ঘটে, তাড়াতাড়ি না সবাই অন্য কিছু হলে তো আর কিছু হতো না, ডাইরেক্ট সাপ না, সাপ হলে চাও বলে আর কোনো কিছু। এইবারে সেইখান দিয়ে ওরা শুনে ঝটপট তো গাড়ি নিয়ে আসলো, আর বাবু আগে সাইকেল নিয়ে যাচ্ছে। আর আমি মাঠ আনতে ছুটেছি, মাছ ধরা তখন আর মনে হয়, আর খাবার মাছ টাছও তেমন ধরিনি নেইনি, যা হয় দূরওয়ালা খেয়ে নেবো ওখানে, এত বড় একটা মানে যাই হোক, সাপ তো, সাপের কথা শুনলি মানুষের তো এমনি মানে ভয় লাগে, কারণ আমার বুকটা ধরপড় করতে, আমি বাড়ি এসে এমনিতে তুমি আগে নিম পাতা খাও দেখি, যাই নিম পাতা ফাড়িয়ে এনে ধুয়ে দিলাম, তো উঠলো তিতু না, এই মিষ্টি না তিতু, আর টালি ডাঁড়া ঝাড়ে চলে গেছে। তারপরে গিয়ে আমি একটু নিশ্চিন্ত হয়েছি, আবার কাকিমার কাছে ফোন করা হলো, ডাক্তারের কাছেও ফোন করলো,
ছবি টবি তুলে পাঠানো, বলা, তা বললো অসুবিধা নেই, আর টিটিনাস নেবো কিনা বলা ডাক্তারের কাছে যায় যাবো না। কিনা, তা বলছে কি টিটিনাস না, তো টিটিনাস তোমার দেওয়া দেওয়া আছে। আছে, আর অসুবিধা হবে না, নিতে হবে না। তো এই নিয়ে বাড়ি একটা হুলুস ফুলুস কাণ্ড, আর সবাই চিন্তা, এদিকে রান্নাবান্নার দিকে যেতেও দেরি, আবার বর্ষায় এই অবস্থা। তো মোটামুটি আজকের দিনটা আমাদের এইভাবে যাচ্ছে, আরে তাড়াহুড়ো করে মাছ শাক তেমন, কালকের দিনটা কিন্তু খুশিতে গেল। রাঁধা খাওয়া তেমন, আর বাবু বললো কালকে বিরিয়ানি খাওয়া হয়েছিল, তো বলতো কালকের দিনটা কিন্তু খুশিতে গেল। খুশিতে গেল, আজকের আর খুশিতে যায়নি। তবু এখনো টেনশনে আছি, আর শুধু পরকারকে জিজ্ঞেস করতেছি তোমার অসুবিধা হচ্ছে নাকি, তোমার কি হচ্ছে। তার মানে ছোট বাচ্চা কোলে, এবারে ওই বাচ্চাটা তো দুধ খাচ্ছে, তো বারবার ডাক্তারের কাছে ফোন করা হচ্ছে, তো বলতেছে ওই সাপে যদি কামড়ায় কোনো ওর কোনো বিষ নেই। তা ও মনটা খুলে যেন কেমন একটা হচ্ছে। ছোট একটা বাচ্চা আছে, দুধ খায় না, ওটাই এই ভয় পাচ্ছিলাম। আর দম্বু ছুটে আসি, এসে এখন এই রান্না করবো, তা যেন তেমন একটা গানই রান্না করা, অথচ অনেক বেলা হয়ে গেছে। তারপরে আমি বেরিয়ে ওই পাশের দিকে গেলাম, তখনও দেখি ওই ওই যেখানে পাখি থাকে ওই ঘরের ওই পাশে, ওখানেও ওই সাপটা, মানে ও থাকে এরকম আড়ার উপর দিয়ে নড়াচড়া করে। ও থাকে, তারপর একটা হলদে বড় সাপ দেখছিলাম, মানে বই পড়ছিলাম, ঝুলছিল একদিন। না না ওইটাই, দেবরা সব চালে ওঠে না। ওইটাই ওইটাই। হ্যাঁ ওইটাই, তারপরে বাবার ডাকলাম, বাবা তাড়িয়ে দিল। আমার তো সেই থেকে আর ঘরের মধ্যে ঢুকতেই ভয় করছে, মানে এরকম কাণ্ড হয় না তো। একটু ভয় করে এক আসলে আমার সত্যি কথা রিয়েলি আমি ভয়ও করিস বল, সে তো মানে বিরাট একটা ভয়, মানে হঠাৎ করে বুকটা ভারী পাথর মতন, মানে সে সন্ধ্যেবেলা আমি ঝুড়ি যাবো, সন্ধ্যে করবো, আমি বেলার সময় হবে না। ঝাড়ালি কাজ, হ্যাঁ, ঝাড়ালি ভয়টা যাবে, ব্যথাটা যাবে না। ব্যথা নেই, ব্যথা হোক আর যা হোক, ওইটা যাবে না। হালকা চিনচিন চিনচিন করছে। একদম ছোট উল্টো চামড়া ওটা টাইপের, একটা দাগ টাইপের। ও যে মানে ও যে বড়, ও ভাবতেছে যে বোধহয় আমার মারতে এসছে। যাই হোক, ওর গায়ে সাপ যতই ইয়ে করুক, মানে সাপের দিকে যদি রুকে না যাওয়া হয়, সাপ কিন্তু হঠাৎ কামড়ায়। আমার ওই মুহূর্তে মানে ইয়েটা সে আর বলার মতো না। আচ্ছা যাই গিয়ে এখন আমি উঠে উনুনটা ধরাই, যাই দুটো রান্না খাওয়া তো করতে হবে। পরোটাকে কখন যে কাটবো, রান্না করবো তো আচ্ছা এক কাজ করো না, না, শুধু জল করবো, না চিংড়ি মাছের ঝোল করো। শুধু জল করে থুই, তাতে আর শুধু জল করে আলু টালু কিছু আজকের মানে কাজের আর কোনো এনার্জি নেই, খাবারও তেমন ইয়ে নেই। যা রান্নাটা করি তো, কলাই একটা আলু দিয়ে বল। হ্যাঁ আলু দেবো, আলুটা ওই ধারে দিলে পেঁয়াজগুলো কেটে নিলাম। নুন জ্বালিয়ে দিচ্ছি। একটা গাঁয়ের কাঁকড়া কালকে জাল বাজ দিলাম, তো পেয়ে এলাম, তা কাঁকড়া শাঁসে দিলে ছাড়ি, তাই না? পুকুরের মতো ওই কাঁকড়াটা একদম। এখানে আছে এখানে একটা গোল কাঁকড়া আছে, এই যে গোল কাঁকড়া, তারপরে গলদা চিংড়ি, মৌরালা মাছ, এইগুলো, আর এটা এই কাঁকড়া। এই মাসে মাত্র হোক আজকে এমনিতে মাছ তো নেওয়ার রান্নার দিন হচ্ছে না, সব তাড়াতাড়ি করে ঢেলে দে, কিচ্ছু নেবো না, কিচ্ছু নেবো না আজকে। আর পাগল গেছে ওই জায়গার ওখানে, আজকে খবরে দেখাচ্ছে বিশাল ঝড় হবে, বৃষ্টি হবে, তো ওখানে তো আমাকে একটা কাজ বেরিয়েছে, সে কাজটা কোন রকমের মিস্ত্রিদের বলে, মানে সব জায়গায় কাজ ধরা তো সবাই তাড়া দিচ্ছে, আর ওরা আমাদের অবশ্য জলের কাজ, জল হয়ে গেলে ওখানে কাজ করা যাবে না, তো ওইটা আগে করার দরকার। আগে দরকার, ওই জন্যই তো পাগল ওখানে চলে গেছে। ভ্যান এটা ওটা কাঠ কুটো কোথার থেকে কিভাবে কি করছে, ও চলে গেছে। যারা নিয়ে তাও কাজ করতে হবে ওখানে। তাও তো সে কারেন্টটা চলতে হয়। হ্যাঁ, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। শেষমেশ আবার বলি চিংড়ি মাছের ঝোল করলি তো আমার পাগলের আবার ভাত খাওয়া হবে না। এইগুলো দিয়ে কলার তরকারিটা হবে। হ্যাঁ, না কাঁকড়া দেবো, দানা কলা বাবু খাবেন দিকে না? ও দানা কলাটা খায় না। ওই বাড়ি পুকুরিতে আবার গিয়ে আমি ভাত খাওয়া করছিলাম, আর যারার সঙ্গে সাড়ে দুটোর সময় মরে গেল, আর পালা তুলছে, বড় একটা মশাটি গেলো, তা ছাড়িয়ে গেলে না, তো পরে দেখছি, তারপরে দেখা হইল না, পালা দেখি উঠে আসি, ওটার সময় দেখছি পায়ে একটা খুঁটি বেঁধে তুলে ধরিয়ে
মাছের বাচ্চা খুন্তি হাতা চামচ এইখানে ধোয়াও তো কত ছোটখাটো জিনিস আছে। মাছটা ভাজা হয়ে গেছে। ডাক কি সুমিতা ওয়েদার পাইয়ে আর আমার দুরু তো ঘুম দিয়েছে লম্বা ঘুম। কলার তরকারি তো ওটা একটু 5 ফোড়ন দিতে পেঁয়াজ মানে আদা দেবে। কলায় আগে দিতে হবে তো হলুদ, কলায় হলুদ আর লবণ। কলা আছে কেন ঝোল করবো। ওটা টমেটো কুচি দেবে, কাঁকড়া কটায় সঙ্গে দিয়ে কলা ভালো করে কষানো হয়ে গেলে জল ঢাললেই হয়ে গেল। আর খাওয়া লোকের দিকে হাসে বলে শুক্তো মাছ, কলায় কাঁকড়া, কলায় কাঁকড়া। ওতে 5 ফোড়ন, ওতে রসুন। আমরা এরকমই খাই। এখানকার সুন্দরবনে মানুষজন যেরকম খায় সেরকম খাওয়া দাওয়া। আমরা বলে না পাড়ার লোক খাওয়াই। এখানকার খাওয়া দাওয়া যেরকম সেরকম। আসলে ব্যাপার হচ্ছে যেগুলো রান্না হয় সেগুলো তো রান্না করে আমাদের খেতে হবে, ফেললে তো হবে না। না, ওই জন্য আর আমাদের মাছ ছাড়া কোনো তরকারি ভালো লাগবে না। অভ্যাস তো আছে। কলাটা বেশ ভালো করে ভেজে নি, এবার জল দিয়ে দেবো। উপরে কটা কাঁচা জল দিয়ে দেবো। কলার তরকারিতে বেশি জাল দেবো। কলার তরকারিতে চালিয়ে দিয়েছি। আমার কুমড়ো কাটবো বলতে না শুধু ঝোল করবো। আগে একবার প্ল্যানটা নষ্ট হয়ে গিয়ে কাটবো কখন আবার চিংড়ি মাছের ঝোল করবো মনে করছি। তারপর বলছি না, শুধু চিংড়ি মাছের ঝোল করলে আমার পাগলের ভাত খাওয়া হবে না। আর ও রাত্রি যে রাঁধবো তার যা পোকা উঠতেছে তা রাত্রি রান্না করা যাবে না। তাই জন্য তো আমি না কুমড়ো এখনই রাঁধি চিংড়ি মাছ। কুমড়ো গুলো খুব ফাইন কুমড়ো। হ্যাঁ হ্যাঁ, খুব ফাইন কুমড়ো, খুব ফাইন কুমড়ো। সব গাছ পাকা বুঝলে। হাটেতে নিয়ে এলাম, বাড়িতে কুমড়ো ভালো হয়নি, তাই হাটেতে এখন কিনে খাচ্ছি। তাই মনে করতে যে এই কুমড়ো খুব ভালো কুমড়ো, তাই এই কুমড়ো বেশি দিন কিনে রাখ, দেখা গেলে একজন নিতে খাওয়া যাবে তো। আগের হাটে দেখ বেশি করে কিলো আনা যায়। আসলে আমার যদি রাস্তা কাটা হয়ে যায় আমার সমস্যা হয়ে যায়। এই কুমড়ো আমার হট করে দাম দিয়ে আনবি না তুমি তো 20 টাকা কিলো। হ্যাঁ 20 কিলো কুমড়ো এই তোমার ওর সাইকেলে দেবো কম। 20 কিলো কুমড়ো কিনে তুলি 200 টাকা, 10 টাকা কিলো। এরপর আবার হবেন 20 টাকা কিলো। কড়ার মধ্যে একটু তেল দিয়ে দেবো। কলার তরকারি হয়ে গেছে। হ্যাঁ এই যে বুনু কানতে হলো বলে আমি তো কানতে আসি। ঠিক আছে, আমার চিংড়ি মাছের যে ওই মাথা দেওয়া যাবে চিংড়ি মাছ। এই যে চিংড়ি এখানে বাবা খুব ফ্রেশ করে খোসা ছাড়িয়ে দিয়েছে। হ্যাঁ একটু 5 ফোড়ন, পেঁয়াজ, রসুন। চিংড়ি মাছ করলে বেশি কায়দা কায়দা করতে আর চিংড়ি মাছ করতে মানে কুমড়ো চিংড়ি মাছ খাবেন ভালো। আর কোনো কথা হবে না? তো কিছু না, আমি সে বলবো না করে ফোন করে তো বললাম, আমি বলি এবার সব ফুটবে। চিংড়িগুলো এর মধ্যে দিয়ে দাও। খাবো তো তখন তো তখন তো বাবা ভয়তে আর বলো না। হয়তো মানে ঠাকুর মাথা ঠিক আছে শেষ রক্ষা। এবার কুমড়োটা দিয়ে দেবো, লঙ্কা টমেটো সব দিয়ে দেবো, কারণ চিংড়িটার এখানে 1 টাকা লাগে না। এখন আমার বুনু তো আসছে। আমার আজকে না রাখার দরুন রান্নার পদ্ধতি কি চেঞ্জ হচ্ছে?
এই একই ব্যাপার, তুমি ওটাকে নেড়ে একটু পরে দিতে আর তার একটু আগে দিলে। এরপরে তো বগলে করে বুঝে রান্না করবো, বাড়িতে বয় যেন বুঝবা। বলতে হবে না, বসবে ওখানে। খুব বদমাইশ হয়ে গেছে। একবার দিয়ে দেবো সব লবণ, একটু হলুদ, আর একটুখানি আদা বাটা। বাহ, আমি এবার ভেজে টেজে নিই। এটাকে এবার ভালো করে ভেজে জল ঢালতে হবে। হ্যাঁ। কিরম মেঘ করেছিল দেখো, আবার রোদ্রের আবার সেই চড়া রৌদ্র যেমন হয় মেঘলার পরে সেরকম। বাপরে বাপ, বাইরে তো বেরোনোই যাচ্ছে না। একটু বৃষ্টি হওয়ার পরে রোদ হয়েছে তো গাছপালাগুলো যেন চকচক করছে, সব পাতাগুলো। কুমড়োটা তোমার পাঠিয়ে দিয়ে আমি বলে কুমড়োটা কমপ্লিট করছি। কুমড়োর তরকারি তো বেশ মাখা মাখা হয়ে গেছে, জল পড়লো, সেই জল মুড়ে সব সেদ্ধ হয়ে সব কমপ্লিট হলো। সব কমপ্লিট হয়ে গেল। কিছু দেওয়ার নেই। না কি আর দেবো বল, অতটা চিংড়ি মাছ দেবো। চিংড়ি মাছ দিলে আর কিছু দেওয়া লাগে না। এদিকে ভাতও বাড়া হয়ে গেছে। অনেকদিন পর দাম কলা খাচ্ছে, হেভি কলা। কলা মাছদের ঝোল খালি তো হেভি কলা। ও হ্যাঁ, আজকে আমি একা খাচ্ছি কেন? আমার বাবু বিরিয়ানি হয়ে চলো গরম করে খেয়ে। আর বাবু ঠাকুরদা মাছ ধরতে গেলাম, পান্তা হয়ে যায়নি। আর সে আলু গোলা দিয়ে পান্তা খাইয়ে বলে আমি এর ভাত খাবো না, ডাকতে গেল বাবু। তাহলে আমি আর সন্ধ্যাবেলা খাবো। আর সুইমিতার জন্য ভাত বাড়িয়েছি, ওটা কলার দানাও ছাড়িয়ে তুলেছি, তাড়াতাড়ি এসে খাবে। মুড়িয়ে কাঁদবেন, কলার দানা ছাড়াতে পারবে না, ছাড়িয়ে তুলেছি কলা। হেভি কলা তো। কলা খাতে গেলে একটু সময় দূরে খেতে। আমি সোনার জন্য বিরিয়ানি একটুখানি দেখলাম, একটা সেটাও খুঁজো। ও বিরিয়ানি প্রিয় বাবু, আগে তোমার তো বিরিয়ানি খাওয়ার পর এসব আর- ঝোল দেই না, হ্যাঁ একটু ঝোল দাও। চিংড়ি মাছ পাচ্ছি না। থাকলে পাইতে হবে না। না দিতে তোমার হবে না। ভাগের ভাগ করে নেওয়া। বাবা, আর এইগুলো ছাড়িয়ে তুই তো টক করে খাবে না। আমার জন্য হ্যাঁ তুমি হাত দে না, মুরগি কম কাজরটা না তোমার খাওয়া হবে। তো কলা খাওয়া ঠিক আছে। দিয়ে ডোয়ারা ফেলায় কোনো অসুবিধা। বাবা, যাক ছাড়িয়ে রাখো, এগুলো খাওয়া যাচ্ছে ধপ করে। আমি বলি তোমার শাড়ি খাতে দিয়ে মেয়ে উঠলে একটা গোল কাঁকড়া তো এতে যেন একেবারে চারিদিকে গন্ধ ছড়িয়েছে। আর তাছাড়া কলা এই ডোয়ারা ফেলার ঝোলটা এত টাইম লাগে। ভালো লেগেছে। আর এই কলাটা একদম উপযুক্ত। কলার ঝোলও খাই না। কলার ঝোলটা খুব ভালো লাগে, পাতলা ঝোল। এই গোল কাঁকড়া বেরোচ্ছে বলো, মা এখন এই বৃষ্টি হচ্ছে না, রাত্রি ওই পুকুরের ফুলটা দেখলেই পাওয়া যায়। পুকুরে একদিন খোপা ফেলে দেবে, কিরম কাঁকড়া ওঠে পুকুর থেকে সেটাও আপনাদেরকে দেখাবো। হ্যাঁ মূল্যবান কুমড়োর তরকারি, মূল্যবান কুমড়োর তরকারি ভালো লাগবে, টাইট টাইট। তাই না? তোমার দেবো আমি এখন খেয়ে শেষ করে নিতুন খাও, আমি আস্তে আস্তে খাচ্ছি। সাদি বাড়ির মতো সুন্দর আছে। আমাদের এখানে সাদে বাড়ি আগে কুমড়ো দিত, এখন ডেভেলপ করে পটল না ওই যে টটল ফোড়ন তেজপাতা পুড়ে যাবে না, ফোড়ন তেজপাতা পুড়ে না, ওই জন্য সাদি বাড়ির গন্ধ বেরোচ্ছে। এমনি সাদি বাড়ির গন্ধ বেরোচ্ছে। চিংড়ি মাছ করে দাও তো একটা বড় কাজ। না না, বাবা খুব সুন্দর করে কেটে দিয়েছে, আর ছাল মানে খোসা তুলে দিয়েছে তো তাড়াতাড়ি হয়ে গেছে। আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। যেদিন ভাবি মোটে হবে না সেই দিনই সবচেয়ে ভালো হয়। ঠিক আছে, একটা দিন দুটো তরকারি হেভি দিয়েছে একটারে একদম। তা একটারে একটু বেলা গেছে তা থেকে। তা পর্বটা এখানেই শেষ করব। আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে।
আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।